আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান এবং একই সাথে আছি আমি আফসানা সুরাইয়া। জানাবো বিস্তারিত সংবাদ। দেশব্যাপী কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও রাজধানীমুখী মানুষের ভিড় ছিল। ঈদে গ্রামে যাওয়া অনেকেই আজ ফিরছেন, ফলে ঘাট ও মহাসড়কে ছিল বাড়তি চাপ। রাজধানীর প্রবেশ পথে প্রতিটি যানবাহনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হয়। তবে অনেকটাই ফাঁকা ছিল শহরের রাস্তাঘাট। জুলাস কবির রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। পায়ে হেঁটেই ঢাকার পথে হাজারো মানুষ। জীবন জীবিকার তাগিদেই ঈদ শেষে আবারও রাজধানীতে ফেরা, তবে বাদ সেধেছে কঠোর বিধিনিষেধ। বিশেষ করে রাজধানীতে প্রবেশের অন্যতম মুখ গাবতলীতে ভিড় ছিল চোখে পড়ার মতো। পুলিশের চেকপোস্টে মাঝে মধ্যেই এমন চিত্র দেখা যায় সকাল থেকেই। হাঁটছি মনে করেন আমিন বাজারে এই পর্যন্ত কইছিল ব্রিজের এই পর্যন্ত আমাকে দেওয়ার কথা, রিক্সা দিয়ে দিই নেই, ওই পারে নামাতেছে, আবার এই পর্যন্ত রিক্সা দিয়ে আইসি ওই পারে নামাতেছে। হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, এরকম হলে হয় না তো ভাইয়া। অ্যাম্বুলেন্সও যাত্রী এসছে, যাত্রী সেজে আর কি, ওগুলো আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যাচাই বাছাই করে জরুরি সেবা কিংবা চিকিৎসা নিতে আসা পরিবহনগুলোকেই ঢাকায় প্রবেশ করতে দেয়া হয়। একই চিত্র উত্তরার আব্দুল্লাপুরেও। যেসব গাড়ি প্রবেশ করেছে কিংবা ঢাকা ত্যাগ করেছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাসহ নানা রকম জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওনারা দেখাচ্ছে এক্সকিউজ দেখাচ্ছে, ক্যাপ নিয়ে আসছে, বলছে যে ক্যাপ ফ্যাক্টরিতে যাচ্ছে, কিন্তু সব তো বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, এই জন্য আর কি ব্যবস্থা না হয়। গার্মেন্টস বন্ধ, কিন্তু শিপমেন্ট তো বাইরের কান্ট্রিতে আমরা ঈদের আগে করতে পারি না, এই কারণে আমরা এটা নিয়ে যাচ্ছি, মানে আমরা ঈদের পরের দিনও খোলা রাখছি। অপ্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যতগুলি যানবাহন আসছে, এই বেশিরভাগ যানবাহনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় যানবাহন তো আছেই, এছাড়াও যে কোভিডের টিকা নেওয়ার জন্য বেশ কিছু মানুষ বেরিয়েছেন, কিছু মানুষ হাসপাতালে যাচ্ছেন, যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন না তাদেরকে আমরা আটক করছি। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ছিল না যানবাহনের চাপ। ঘাটে আসা মাত্রই কোনো রকম ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যানবাহনগুলো। জুলাস কবির, আরটিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনা শনাক্তের হার 32.55%, যা এ পর্যন্ত সর্বোচ্চ। আর মারা গেছেন 195 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য 21 কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, সংকট মোকাবেলায় দেশে টিকা উৎপাদনের বিকল্প নেই। সাদিয়া কানিজকে সাথে নিয়ে রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 195 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 19,046 জনে। আর শনাক্তের হার দাঁড়িয়েছে 32.55%। ফলে দেখা দিয়েছে হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকট আর টিকা সংকট। এমন পরিস্থিতিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে জাপান সরকার। উপহার হিসেবে 30 লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে দেশটি, যার প্রথম চালানে 2,45,000 ডোজ পৌঁছেছে বিকেল 3:30টায়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের হাতে টিকাগুলো তুলে দেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এটি একটি উপহার যেটা এখন এই মুহূর্তে জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে টিকা উৎপাদন ছাড়া কোনো বিকল্প নেই। They will send in bulk, আর আমরা এখানে বটলিং, লেবেলিং, যা করার, ফিনিশিং, এগুলো আমরা করব এবং আমাদের এই প্রতিষ্ঠান এগুলো করার জন্য ক্যাপেবল। বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবারের মধ্যেই আসছে সিনোফার্মের 30 লাখ টিকা। 21 কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি এবং সেই ভ্যাকসিন গুলো দিলে পরে আমাদের 80% লোক কভার হয়ে যাবে। গ্রামে গঞ্জে অনেকে আছে যারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারছেন, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে এবং তারা জাতীয় যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। বেসরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।
চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে রাজধানীর মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতালে। সকালে স্বজনরা এই অভিযোগ করেন। তারা জানান চিকিৎসকরা রোগীর কাছে না গিয়ে বেডে ফেলে রেখেছিল। স্টাফ নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন স্বজনরা। হাসপাতালের পরিচালক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ চেয়েছেন। আর বাদলের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। স্বজন হারানো প্রিয়জনের হাহাকার। 9 দিন আগে মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল টুঙ্গির গোপালকে। মেয়ে জামাইকে হারিয়ে শাশুড়ির এ আহাজারি। 3 বছরের অবুঝ শিশু অনুশ্রীর এখনো বোঝার বয়স হয়নি তার বাবা গোপাল আর পৃথিবীতে নেই। তাকে আর কখনো আদর করবে না, বায়না করলেও জুস কিনে দেবে না। স্বজনদের অভিযোগ, সঠিক চিকিৎসা পেলে এভাবে চলে যেত না গোপাল। একদম পুরোপুরি অবহেলা ছিল। নার্সেরে বলি আসেন আমাদের রোগীটা একটু দেখেন, কাল ডাক্তারের দ্বারা যান। কিভাবে চলবে, কিভাবে কি করবে, সঠিক ট্রিটমেন্ট পেলে হয়তো এই সংসারটা এইভাবে ভেঙে যেত না। একই হাসপাতালে মিরপুর থেকে আসা মৃত মাহমুদার স্বজনদেরও অভিযোগ চিকিৎসায় অবহেলার। ডিএনসিসি করোনা হাসপাতালে যে ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা গেছে, এরকম ডাক্তাররা বেডে থাকে, ঠিক আছে, তারা আসে না এখানে। হাসপাতালের পরিচালক অবহেলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন। ডক্টরদের অবহেলার জন্য কারো মৃত্যু হয়েছে উনি আমাদের লিখিতভাবে জানাতে পারে। আমরা তো এটা অবশ্যই আমরা হ্যান্ডেল করব যদি এই ধরনের অভিযোগ করে থাকে, এবং সুনির্দিষ্টভাবে জানালে কোন পেশেন্ট এবং কার ক্ষেত্রে ঘটেছে সেটা আমরা অবশ্যই অ্যাড্রেস করব। স্টাফ নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ করেন অনেকে। বাথরুম ব্যবস্থা খারাপ, ওয়ার্ড বয় নাই, তারপর ডাকলেও কেউ আসে না। টয়লেটের অপরিচ্ছন্নতা না, টয়লেটের যে অপর্যাপ্ততা রয়েছে আমাদের। আর বাদল, RTV, ঢাকা। রাষ্ট্রীয় সম্মাননা আর সর্বজনের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা 21শে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয় স্বাধীন বাংলা বেতারের কণ্ঠ সৈনিক ফকির আলমগীরকে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। খিলগাঁওয়ে পল্লিমা সংসদ প্রাঙ্গণে বিহগলের করুণ সুরে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলার কণ্ঠ সৈনিক গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। রাষ্ট্রীয় সম্মাননা শেষে সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছুটে আসেন ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা। গুণী এই শিল্পীর চলে যাওয়াকে বড় ক্ষতি হিসেবে মন্তব্য করেন বিশিষ্টজনরা। যুদ্ধে সে কখনোই থেমে থাকেনি, এই যুদ্ধ অবিরাম চালিয়ে গেছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। তার স্বাধীনতা পদক পাওয়ার খুব ইচ্ছা ছিল। তার মৃত্যুতে দেশ ও জাতির এক অসাধারণ ক্ষতি হয়েছে। মানুষের অধিকার আদায়ের কথা গানে গানে তুলে ধরার যে মানুষটি, তিনি আমাদের মাঝে চলে গেলেন, এটা অপূরণীয় ক্ষতি। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। একে একে মুক্তিযুদ্ধের একটা বাতি নিভে গেল। শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফকির আলমগীর। ফকির আলমগীরের গান নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সাহস জুগিয়েছে। তার জনপ্রিয় গান ও সখিনা এখনো মানুষের মুখে মুখে। 1950 সালের 21শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙায় জন্ম ফকির আলমগীরের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেন। ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় এই গুণী শিল্পী ক্রান্তি শিল্প গোষ্ঠী ও গণশিল্প গোষ্ঠীর মাধ্যমে 60-এর দশক থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কৃষি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতাও তিনি। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1999 সালে 21 পদক পান ফকির আলমগীর। জাহিদ রহমান, RTV, ঢাকা। করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 104 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়েছেন 1470 জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় 400 ডেঙ্গু রোগী। জনবল বাড়িয়ে এডিস মশা নিধনে কাজ করার কথা জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকোপ বাড়ার পর নয়, মৌসুম শুরুর আগেই প্রস্তুতি নিলে ডেঙ্গু মোকাবেলা সহজ হতো। মাদুর রহমান রুবেলের রিপোর্ট।
জ্বর আসলেই আতঙ্কে থাকেন নগরবাসী। করোনা, ডেঙ্গু না সাধারণ ফ্লু তা নিয়ে উদ্বেগ বাড়ে মানুষের মধ্যে। চিকিৎসকের কাছে গেলেই শুনতে হয় করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফলাফল নিয়ে আসার কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, রাজধানীর 2 সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। কোথাও কোথাও মশাটির ঘনত্ব বেড়ে হয়েছে দ্বিগুণ। জুলাইয়ের চেয়ে আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা এই বিশেষজ্ঞের। জুন মাসের শুরুতেই আমরা গবেষণা করে দেখেছি এডিস মশার ঘনত্ব ঢাকা শহরে অনেক বেশি। আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। মানুষ এখন দেশের বাড়িতে গিয়েছে। ডেঙ্গু রোগী এখন 64টা ডিস্ট্রিক্টেই ছড়াবে। এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ার খবরে মশা মারতে নেমেছে 2 সিটি কর্পোরেশন। অসময়ে মশা মারার পদক্ষেপ যে কাজে আসেনি তার প্রমাণ আক্রান্ত বাড়ার এই পরিসংখ্যান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে জুলাই মাসের 3 সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 500 রোগী। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, জনবল বাড়িয়ে মশা নিধনে কাজ করছেন তারা। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা তাদের। এডিস মশার প্রাদুর্ভাব আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা বিশেষভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এখন ম্যালাথিয়ন ছিটাচ্ছি। যেই জায়গাগুলো আমাদের ঔষধ ছিটানোর বাইরে থেকে যাচ্ছে, আমাদের কাছে যেটি মনে হয়েছে যে ওই জায়গাগুলোতে যেহেতু বেশি এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, ওই জায়গাগুলিতে আমরা এই আগামী রবিবারে আমাদের আরও 10 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগদান করার পরে আমরা মানুষের বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকবো। আর উত্তর সিটির মেয়র বলছেন, ডেঙ্গু নিধনে চালানো চিরুনি অভিযান ঈদের পরিচ্ছন্নতার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও ফের শুরু হচ্ছে মশা মারার কার্যক্রম। কোভিডের সময় যখন আমরা চিরুনি অভিযান করতে যাই, বিভিন্ন বাসাবাড়ির ভিতরে ঢুকতে যাই, তখন কিন্তু অন্যরা কেউ ঢুকতে দেয় না। এটা স্বাভাবিক কথাই। ডেঙ্গিটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এডিস মশা উপদ্রব বেড়ে যাচ্ছে। ঈদের সময় সবাই এটাতে ব্যস্ত হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আমরা ঈদের পরপরই কিন্তু এটিকে আমরা চলমান রাখবো। 1, 2 হচ্ছে আমরা আমাদের 44টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে আমরা বিনামূল্যে ডেঙ্গি টেস্টেড কিট কিন্তু দিয়ে দিয়েছি। আমরা এডিস মশার লার্ভার অর্ধেকই বাড়ির ভেতরে জমা পানিতে জন্ম নেয় ভবন মালিক সমিতির সহযোগিতা চাইলেন 2 সিটি কর্তৃপক্ষ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জানাবো খেলার সংবাদ। 3 ম্যাচ টি20 সিরিজের শেষ ম্যাচে কাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। দ্বিতীয় টি20তে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় 23 রানে হারে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফেরে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। ওদিকে টেস্টে ওয়ানডেতে সিরিজ হারার পর টি20 সিরিজ জিততে সব প্রস্তুতি নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। কোভিড টিকার পেছনে ছুটতে হবে না, বরং টিকায় পৌঁছে যাবে মানুষের দ্বারে। দুয়ারে ভ্যাকসিন নামের এমন সেবা চালু হয়েছে পশ্চিমবঙ্গে। সংক্রমণ রুখতে কলকাতার মানুষের দোরগোড়ায় ছুটে যাচ্ছে টিকা প্রদান টিম। কলকাতা থেকে দেবজিৎ গাঙ্গুলির পাঠানো তথ্যছবিতে অরণ্য গফুরের রিপোর্ট। 1.5 বছর বিশ্বকে শাসন করা অদৃশ্য শক্তির নাম করোনা ভাইরাস। এ শাসনের নাজেহাল দেশের তালিকায় 2য় স্থানে ভারত। অদৃশ্য শত্রু মোকাবেলায় টিকাদানকে বেছে নিয়েছে দেশটির সরকার। এই লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ ঘেঁষা পশ্চিমবঙ্গ। দুয়ারে ভ্যাকসিন শিরোনামে ব্যস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় নিয়ে আসতে বাস নিয়ে ছুটছে টিকাদানকারী টিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনায় যে কর্মসূচি বাস্তবায়নের ভার বহন করছেন কলকাতা হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন। যাদের থ্রু দিয়ে অনেক লোকের যাচ্ছে, বাসের কন্ডাক্টর, সবজিওয়ালা, মাছওয়ালা, এদের কাছে কত লোক আসছে, তার যদি কোভিড হয় কত স্প্রেড করবে। ওরা ব্যবসা ছেড়ে তাহলে খাবে কি? সুতরাং আমরা তাদের কাছে গেলাম। কলকাতা কেন্দ্রিক এ কাজে তালিকাকরণ, ড্রোন ব্যবহার, স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা সহ নানা উদ্যোগ আকৃষ্ট করছে জনগণকেও। ডাক্তার, নার্স, পুলিশ, সাফাই কর্মী, আমরা সাফাই কর্মীদের পর্যন্ত ছোট ছোট ঘড়ি দিয়েছি প্রেজেন্ট, জাস্ট অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। প্রতি 24 ঘন্টায় কাজের পর্যালোচনা ও সেই আলোকে নতুন পরিকল্পনা গ্রহণ এ কাজে গতি বাড়িয়েছে বহুলাংশে। কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কার সঙ্গে গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের কথাও শোনা যাচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাসও শোনা যাচ্ছে। মানুষ বড় আতঙ্কিত হয়ে পড়ছে। আমার মনে ভরসার জায়গা একটা দেওয়া উচিত। সীমান্ত ও জাতি ধর্ম না মানা করোনার সংক্রমণ রোধে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো দুয়ারে ভ্যাকসিন নীতিতে এগোতে পারে বলে মনে করেন বর্ষিয়ান এ আমলা।
অরণ্য গফুর, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।